টি-20টা আমরা একটা ভালো শেপে আছি টি-20 ফরম্যাটটায়। ভাই আমার একটা প্রশ্ন, উইনিং পার্সেন্টেজ হিসেবে আপনি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন ওয়ান ডেতে। 2023টা আপনার আন্ডারে আমরা যখন খেলেছি তখন আমাদের ওয়ার্ল্ড কাপ জয়েরও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বাট এখন যেটা সিচুয়েশন তাতে 2027 ওয়ার্ল্ড কাপ খেলা নিয়েই একটা শঙ্কা এবং আমরা টানা ওয়ান ডে হারছি। দলের জন্য আপনার বার্তাটা কি থাকবে, কি করলে চেঞ্জ করা যায় সিচুয়েশন? আমার কাছে মনে হয় যে এখন যদি আমাদের তিনটা ফরম্যাটের এই দলটা দেখেন, আমার মনে হয় যে এখন যে সেটস অফ প্লেয়ার্স আছে এই সেটস অফ প্লেয়ার্স টি-20টা আমরা একটা ভালো শেপে আছি টি-20 ফরম্যাটটায়। আই এম শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর কেপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে এই ফরম্যাটে কীভাবে খেলবেন বা এই ফরম্যাটে আপনি কীভাবে খেলবেন। দে অল আর ট্যালেন্টেড প্লেয়ার্স। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফরম্যাটের হিসাবে খেলাটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সাকসেসটা আসা শুরু হবে। আমার কাছে মনে হয় যে ওপেনার্সগুলো যারা আছেন, স্পেশালি ওডিআই ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ 3 থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট। সো আমরা রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। আমি ভাইয়ের কথা শুনছিলাম, যখন কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে, ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না, বাইরের থেকে আমরাও জানি না, মিডিয়াও জানে না। তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে, এই কারণেই তাদেরকে ওখানে আনা। ওদেরকে ওই বিশ্বাসটাও আমাদের করতে হবে যে দে উইল টেক আস ইন দ্য রাইট ওয়ে। সো আই এম ভেরি হোপফুল যে প্লেয়ারগুলো আছে, দ্য কোয়ালিটি দে হ্যাভ, দে উইল ফিগার আউট আ ওয়ে যে এখানে কেমন সাকসেস হতে হবে। শেষ কোশ্চেনের কাছে একটা ছোট করে প্রশ্ন, যে এনভায়রনমেন্টটা কেমন দেখলেন, ফুডটাও এনজয় করলেন এই রেস্টুরেন্টটা, যদি একটু বলেন আসলে। হ্যাঁ, অবশ্যই আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশ ইজ মুভিং ভেরি ফাস্ট। আর ঢাকা তো বলতেই পারেন আপনি, রেস্টুরেন্টসগুলো যদি আপনি গুলশান বনানী এরিয়াতে দেখেন, এখন উত্তরে আসা শুরু হয়েছে। এই ধরনের কোয়ালিটি যদি আমরা প্রত্যেকটা জায়গায় করতে পারি, এটা আমাদের যারা রেসিডেন্ট যারা থাকেন ওদের জন্য খুব সুবিধা হয়ে যায়, বিকজ আমরা বাঙালি খেতে খুব পছন্দ করি, সবাই জানি। আর বাংলাদেশে ওই মেন্টালিটিটাও এখন বাঙালিদের চেঞ্জ হচ্ছে, যে খালি বিরিয়ানি খাবো না, এখন জ্যাপানিজ খেতে চায়, অনেকে থাই খেতে পছন্দ করে। সো যত এই ধরনের এই কোয়ালিটির রেস্টুরেন্টসগুলো হবে, অতটা যারা এই এলাকায় থাকে তাদের জন্য। ওয়েল, আসলে এই ধরনের রেস্টুরেন্ট যত বেশি তৈরি হবে, আমাদের ঘরের রান্না তত বন্ধ হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে আমরা গুলশান বনানী কিংবা উত্তরাতে আমরা বলতে পারি যে রেস্টুরেন্টের একটি শহর হয়ে গেছে। সো আই হোপ যে আমাদের সালাম সরকার, তিনি যেই কফি শপটি তৈরি করেছেন, এখানে হোপফুলি আমরা আশা করছি যে সকলেই এই ফুডগুলো এনজয় করবে, এবং আমরাও সুযোগ থাকলে আমি কিংবা তামিম ভাই আমরা মাঝে মাঝে এসে তার ফুডগুলো এনজয় করে যাব। আসলে অনেক সময় আমরা খেয়েই হারিয়ে ফেলি, এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টের, যেটার জন্য প্রত্যাশা করে এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ, তারাই সেই শেষ মুহূর্তে গিয়ে আমরা পেরে উঠি না অনেক সময়। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশ ফুটবল টিমের যে স্ট্রেংথ রয়েছে, এবং হামজা চৌধুরী এবং আমাদের সামিদ সোম সহ যে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা রয়েছে, বিভিন্ন দেশে যারা বসবাস করছে, তাদের উপস্থিতিতে কিন্তু বাংলাদেশ দলের ভিতরে একটি গতি ফিরে এসছে। এবং আমি বিশ্বাস করি যে গতকালকের যে ম্যাচটি নিয়ে, বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচটি নিয়ে বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশেই সকল দর্শকদের যে একটি উৎসাহ, যে একটি উদ্দীপনা, এবং আমার পরিবার বা তামিম ভাইয়ের পরিবার বা অন্যান্য সবার পরিবারের কিন্তু মাঠে উপস্থিত ছিল। তো সেই উপস্থিতি কিন্তু প্রকাশ করে যে বাংলাদেশের যারা দর্শক, তারা কিন্তু ফুটবলটিকে এনজয় করেছে, এবং ফুটবলটিকে দেখে তাদের ভিতরে একটি অন্যরকম একটি ভালো লাগায়, যে উত্তেজনাপূর্ণ যে ফুটবলটি, সেটি তারা সকলে এনজয় করেছে। বাট এন্ড অফ দ্য সময় এসে, লাস্ট মুহূর্তে এসে যখন আমরা হেরে গেছি, তখন হয়তো বা আফসোস নিয়ে বেরোলেও, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলের যে একটা পরিবর্তন আমরা দেখছি, একটা গতিশীলতা দেখছি। পাশাপাশি আপনি যে ফার্স্ট গোলের কথা বললেন কিংবা লাস্ট গোলের কথা বললেন, মানে আমি যদি টেকনিক্যালি বলতে চাই, আমার কাছে মনে হয় যে এই ধরনের যে স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে, এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো
সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে হয়তো বা আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। কারণ আপনারা জানেন যে এই হংকংকে কিন্তু আমরা আই হোপ যে এটা 2008 বা 9-এর দিকে হবে, আমরা হংকংয়ের মাটিতে 3-2 হারিয়েছিলাম হংকংকে। তো সেই হংকং আজকে বাংলাদেশের মাটিতে এসে আমাদেরকে 4-3 হারিয়ে গেছে। সো আমাদের এখান থেকে অনেক লেসন নেওয়ার প্রয়োজন আছে, এবং আমি মনে করি যে কোচ, প্লেয়ার এবং আমাদের যে টিম কম্বিনেশন এবং আবার হংকংয়ের উদ্দেশ্যে বাংলাদেশ টিমের যে যাত্রা, সব কিছু মিলিয়ে আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই। কারণ ফুটবলে হারজিত থাকবে এবং হারজিতের মাধ্যমেই আমরা ভুল ত্রুটিগুলি শিখতে শিখতে আমরা কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমির ভাই, আপনি আসলে কম্বিনেশনের কথা বলছিলেন, এই ম্যাচটার পর অনেক বেশি আলোচনা হচ্ছে যে আসলে হাবিয়ার ক্যাবরেরার যে গেম প্ল্যান নিয়ে ফার্স্ট ইলেভেনে সৌমিক জামাল থাকলো না কেন, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখছেন তার প্ল্যানটা? আমার কাছে মনে হয় কি, কোচ কিন্তু সবসময় চায় যে তার বেস্ট 11 যারা থাকে বা বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে কিন্তু খেলানোর চেষ্টা করে। তো টিম হেরে গেলে দেখা যায় যে অনেক সময় দোষ কিন্তু কোচের ঘাড়ে এসে পড়ে। সো আমরা সেই গতানুগতিক কথার ভিতরেই রয়েছি যে হারলে সবাই জিতলো, আর যদি হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয়, আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা। সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তার বেস্ট টিম, বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠে নামানোর জন্য। তো আনফর্চুনেটলি হয়তো বা রাইট সিচুয়েশনে টু দ্য পয়েন্টে হয়তো বা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি, আমরা ধরে রাখতে পারি। আমরা কিন্তু এগিয়েছিলাম, এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি। তো এইখানে আমার মনে হয় যে কোচ, খেলোয়াড়, অফিসিয়ালস এবং দর্শকদের, আপনাদের বিশেষ করে আপনাদের মিডিয়ার, এটা থাকবে। হেরে গেলে একটা সমালোচনা থাকে। তো আমার কাছে মনে হয় যে এখান থেকে কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো ছিল সেগুলি পরবর্তী ম্যাচে আমাদের কোচ তিনি নিশ্চয়ই এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। ভাই, ক্যাপ্টেনরা বলেছে যে এই হারের দায়টা তার একার না, তাহলে কি আপনাদের সাথে একমত যে এই পুরোপুরি তার নেওয়া উচিত না এই দায়টা? আমার কাছে মনে হয় যে আমরা যখন থেকে খেলেছি বা আমরা যখন দেখেছি বিভিন্ন দেশের যারা কোচ, তারা সবসময় হেরে যাওয়ার পরে তার কাঁধেই কিন্তু দায়িত্বটা নিয়েছে। এখন ক্যামেরার সাথে আমাদের খেলোয়াড়দের কি সম্পর্ক রয়েছে ইন্টারনাল, আমাদের অফিসিয়ালস, সেটা কিন্তু আমার মনে হয় যে ওই সিচুয়েশনটা বলবে যে আসলে কেন ক্যামেরা এইভাবে কথা বলেছে। সো আই হোপ যে এই বিষয়টা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ভবিষ্যতে যাতে না হয়, এবং খেলোয়াড়, কোচ এবং আমাদের অফিসিয়াল যারা রয়েছে তাদের ভিতরে যাতে একটি চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা যাতে পরবর্তী ম্যাচগুলোতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম ভালো রেজাল্ট করতে পারি। 14 তারিখে আবার এই হংকংয়ের সাথেই খেলা, সেটা অ্যাওয়ে ম্যাচ। হোম গ্রাউন্ডে খেলাটা দেখেছেন, অ্যাওয়েতে আপনি কতটুকু সম্ভাবনা দেখছেন? আমার কাছে মনে হয় যে অ্যাওয়েতে বাংলাদেশ দল ভালো করার সুযোগ অনেক বেশি, কারণ নিজের গ্রাউন্ডে দেখা যায় যে অনেক সময় এটাকে কাজে লাগানো যায় না, বা কাজে লাগাতে সুযোগ থাকলেও হয়তো হয়ে ওঠে না। তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মাটিতে যখন খেলেছে তখন বাংলাদেশের দর্শকদের কিন্তু একটি চাপ ছিল যে ভালো কিছু করার। এই যে স্নায়ুর যে চাপটা, সেটা হয়তো বা আমাদের খেলোয়াড়রা প্রপার ওয়েতে নিতে পারে না। বাট হোপফুলি সেখানে অ্যাওয়ে ম্যাচে কিন্তু বাংলাদেশের কোনো দর্শক থাকবে না। সো আমার মনে হয় যে প্লেয়াররা ওইখানে আরও ভালো কিছু করার সুযোগ রয়েছে। থ্যাংক ইউ। আপনি বলছেন যে আমার কোচের সাথে আমাদের পরিবেশ বা অবস্থা কেমন আছে। আজকে জামাল ভাই একটা কমেন্টস করেছেন যে তিনি সমীক, আহমেদ বা জায়ান তারা প্রথম একাদশে খেলতে চান, কোচ তাদেরকে আসলে খেলেনি, তারা পরের ম্যাচে একাদশে খেলতে চান, শুরু একাদশে। কোচের ডিসিশনকে একদম অন্যভাবেই তিনি ব্যাখ্যা করেছেন, মানতে পারেনি কোচের ডিসিশন। না, আসলে হেরে গেলে আমাদের আসলে অনেক সময় প্লেয়ারদের ভিতরে একটি ভালো লাগা বা কষ্ট থেকে যায়। আমি বোথ সাইডই বলছি, ভালো লাগা এবং কষ্ট দুইটাই থেকে যায়। সো হেরে গেলে আসলে কেউ এটা মানতে পারে না। সো আমরা সবাই জয়ের জন্য খেলি, এবং আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচ কোচ নিশ্চয়ই জামাল ভুঁইয়া যেটি প্রত্যাশা করেছেন কাকে কাকে খেলালে ভালো হয়, আমার মনে হয় যে কোচ এবং ক্যাপ্টেন এবং যারা রয়েছেন খেলোয়াড়দের তাদের সাথে আলোচনা করে নেক্সট টিম সিলেকশনটা করলে ভালো হবে। বিশেষ করে ক্রিকেটে এটা হয় বেশি, কোচ এবং ক্যাপ্টেনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, বাট ফুটবলে হয়তো বা অতটা না। তারপর আমি মনে করি যে জামাল ভুঁইয়া যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমে খেলছেন এবং অন্যান্য যারা খেলোয়াড় রয়েছে, আমার মনে হয় যে নেক্সট ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা হোমে হেরে গেছি, অ্যাওয়েতে যদি আমরা জিতে আসতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যেই প্রত্যাশাটা বাংলাদেশের মানুষের সেটা পূরণ হবে।